তো এই প্র্যাকটিস সেটের ইতিমধ্যে জেনারেল স্টাডিজগুলো কিন্তু সম্পূর্ণ করেছি। আজকে আমরা এই 42 দাগের এই যে জেনারেল স্টাডিজের পরে যে অঙ্ক আছে সেই অঙ্ক থেকে আজকে সমাধান করব। তো চলুন অঙ্ক প্রশ্নের সমাধান করি। তবে তার আগে আমার স্ক্রিনের ডান সাইডে একটি সাদা পেজ অ্যাড করে রাখি, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। 41 দাগের অঙ্ক আছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? তো আমরা সমূল চক্রবৃদ্ধি সুদটা লিখব পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর মাথায় টি এখানে কত? 2 বছর। সুদে আসলে কত হবে? এটা কিন্তু সুদে আসলে 4 গুণ হবে, তো পি তো আসল, তো এখানে হয়ে যাবে 4p। এখন এখান থেকে আমরা কি করব, এই পি আর এই পিটা কাটতে পারবো। তাহলে 1 প্লাস আর বাই 100 এটাকে আমরা কি করতে পারি, এটা সমান সমান আমরা এই হোল স্কোয়ারের জন্য 4 মাথায় রুট করতে পারি। তো 1 প্লাস আর বাই 100 এটা সমান 2 করতে পারি। তো এখানে আর বাই 100 এটা সমান সমান এই একটা ওই সাইডে গেলে -1 হয়ে যাবে, সেই ক্ষেত্রে 1 হবে। তো আর সমান সমান 100 হবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ 100%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এবার 42 দাগের এই অঙ্কটি দেখব। 3টি থেকে 4টের মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি পরস্পরের বিপরীত দিকে থাকবে? তো এর একটা সূত্র আছে, সূত্রটি হচ্ছে 5 তারপরে প্লাস 30 আর 12/11। তো এটা সমান সমান এই এইসের জায়গায় কী ধরবেন, এখানে বলে 3টি থেকে 4টিতে আপনার 3 ধরতে হবে। এইস মানে আওয়ার, অর্থাৎ এখানে হয়ে যাবে 3 × 5 = 15, 15 আর এই 30 কত হবে? এখানে কিন্তু 3 ধরবেন, এইসের মানটা 3। এই যেহেতু বলেছে 3টে থেকে 4টি, তো 3 × 5 = 15, 15 আর 30 কত হয়? 45। তো এখানে হয়ে যাবে 45 গুণ 12/11। এখন এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কি আসবে? তো এখানে 5 × 12 = 60, 0 হাতে 6, 4 × 12 = 48 আর 6 = 54। তো এইখানে 540/11। এখন এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন, তো এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এখানে হয়ে যাবে 49 পূর্ণ 1/11। তো এর সঠিক উত্তর হবে 49 পূর্ণ 1/11। তবে তার আগে বলেছে 3টি থেকে 4টির মধ্যে বলেছে, তো কখন? তো এই 49 পূর্ণ 1/11 মিনিট এটা 3টের সাথে যোগ করতে হবে, মানে 3টে 49 মিনিট 1/11 মিনিটে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 43 অঙ্ক আছে, রিক একটি কাজ 1/2 অংশ 5 দিনে, সোহম ওই কাজটির 1/3 অংশ 4 দিনে করতে পারে। রিক ও সোহম একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? তো সহজে অঙ্কটা সমাধান করব। দেখুন কিভাবে সহজে সমাধান করি, এখানটা একটু মুছে নিলাম। এখন এখানে রিক দেখুন, রিক 1/2 অংশ করছে 5 দিনে। তো 1/2 অংশ যদি 5 দিনে করে, তাই 1 অংশ করবে কত দিনে? তো 5 গুণ 2, তাহলে রিক 1 অংশ কাজ করবে 10 দিনে। আর সোহম 1/3 অংশ করবে 4 দিনে, তাহলে 1 অংশ করবে কত দিনে? তো 1 অংশ করবে 4 গুণ এই 3টা হয়ে যাবে, তাহলে 12 দিনে। সোহম করবে 12 দিনে আর রিক করবে 10 দিনে। তো এরা 1 অংশ কাজ করে আলাদা আলাদাভাবে, রিক 1 অংশ কাজ করছে 10 দিনে আর সোম 1 অংশ কাজ করছে 12 দিনে। তাহলে একত্রে কাজটি কত দিনে করবে? তো এটাকে এ ধরবেন, এটাকে বি ধরবেন, তাহলে কি হয়? AB/A + B, অর্থাৎ 10 গুণ 12/10 যোগ 12, তাহলে কত হচ্ছে? তো 10 গুণ 12 থেকে গেল, আর 12 আর 10 22 হলো। এখন এটাকে যদি আমরা কাটি তাহলে 11 দিনও 22, আর এখানে 5 দিনও 10, 5 × 12 = 60, 60/11 সমান সমান 5 পূর্ণ 5/11 দিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। 44 দাগের অঙ্ক দেখব। 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 40 সেকেন্ড? 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 40 সেকেন্ড? তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড? তো 1 ঘন্টা সমান 60 × 60 সেকেন্ড। এখন 1 ঘন্টা সমান যদি 60 × 60 সেকেন্ড হয়, তাহলে এখানে বলেছে 1 মিনিট 48 সেকেন্ড। তো 1 মিনিট 48 সেকেন্ড মানে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তার সঙ্গে 48 যোগ করলে হয়ে যাবে 108 সেকেন্ড। তাহলে 108 সেকেন্ড সমান আমার বলেছে 1 ঘন্টার কত শতাংশ? তাহলে আমরা কি করব, 108টা সেই ক্ষেত্রে ওপরে দেবো। তো
এখানে হয়ে যাবে 108 আর নিচে হয়ে যাবে কিন্তু 60 × 60। তো এর 100%। তো এর তো এবার কি হবে ইন্টু 100। তো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল, আর এই 6 আর এই 108 কাটলে হয়ে যায় 6 18 108, আর এই 6 আর এই 18 কাটলে হয়ে যায় 3। তো 3%, ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 45 দাগের অঙ্ক দেখব। 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তো এটা আমরা এস সমান সমান ডি/টি এই সূত্রে আমরা সমাধান করব। খুব সহজে এসব অঙ্ক সমাধান হয়ে যাবে। তো এস সমান সমান ডি/টি এই সূত্রে, এস ডি/টি, টি মানে সময়, ডি মানে দূরত্ব, এস মানে আপেক্ষিক গতিবেগ। এখন এখানে যেহেতু বলেছে 40 কিলোমিটার বেগে ধাবিত, তো 40 কিলোমিটারটাকে আমরা এস ধরব। তো সেই ক্ষেত্রে 40 গুণ 5/18 করব। কারণ কি? কারণ এখানে বলেছে কত সময়ে 90 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারবে। তো 90 যেহেতু মিটার, তাই আমরা এটাকে 5/18 দিয়ে গুণ করে আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করব। কিমি পার ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তো আমরা এসের মানটা বার করলাম। এই যে ডির মানটা কী হবে? তো দেখুন ডির মান হবে একটা, এখানে বলেছে 90 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তো যেহেতু 90 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ট্রেন যদি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেই ক্ষেত্রে 60 আর 90 যোগ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার কত হবে এখানে 60 আর 90 150। আর নিচে কত হবে? নিচে এইটি, এইখানেই বলেছে না কত সময়ে, এই সময়টা আমরা বার করবো। এই কত সময়, তাই সময়টা আমরা টি ধরেছি, টিটা আমি রেখে দিলাম। এখন এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো আমি এখান থেকে এটা ক্যালকুলেশন করলে বলতে পারি 3 × 5 = 150, অর্থাৎ 30 দিয়ে যদি 5কে গুণ করা হয় তাহলে 150 হয়ে যাবে। তো এখানে 30-এর একটা শূন্য কাটবো, 40-এর একটা শূন্য কাটতেই পারি আমি। তো এবারে এই 2 দিনও 4 করতে পারি, আর 9 দিনও 18 করতে পারি। তো এবার 3 × 9 = 27 আর 2t, তা 2t সমান সমান 3 × 9 = 27 হয়েছে। এটা বজ্রগুণ, এর সঙ্গে 2 গুণ হয় আর 9-এর সাথে 3 গুণ হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো টি সমান সমান কত হবে? টি সমান সমান 13 × 26 আর 1 = 27, মানে 13.5 হয়ে যাবে। এর সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ, 13.5 সেকেন্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা কিন্তু এবার চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো আমরা এবার 46-এর অঙ্ক দেখব। এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে তা 15 টাকায় 12টি করে বিক্রি করলো। তার লাভ বা ক্ষতি হলো? তো অবশ্যই লাভ হবে, কারণ 12 টাকা দিয়ে 15টি কিনে 15 টাকায় 12টি করে বিক্রি করছে, তাহলে লাভ তো অবশ্যই হবে। তো লাভের পরিমাণটা আমরা নির্ণয় করব। তো একদিকে লিখব মূল্য, আর একদিকে লিখব মানে জিনিসপত্র কটি, আর কি কটি জিনিস। তো এখানে বলছে 12 টাকায় 15টি, তো এখানে 12 দেবো, এখানে 15 দেবো। এবার এখানে বলছে 15 টাকায় 12টি, এইখানে 15 দেবো আর এখানে 12 দেবো। তো এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, মানে এটাকে এরম সূত্রে আনতে হবে। তো 15-র স্কোয়ার বিয়োগ 12-র স্কোয়ার বাই 12-র স্কোয়ার ইন্টু 100। এটাকে যদি আপনি সমাধান করেন তাহলে সহজেই সমাধান হয়ে যাবে। তো এখানে 15 225 আর 12 144। তো 225 থেকে 144 বাদ দিলে থাকে 81, আর নিচে থাকে 12 144। আর এই 100 যদি 81-র সাথে গুণ করা হয় তাহলে এখানে 81 হয়ে যায়। এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আপনারা দেখবেন এইটা হয়ে যাবে সঠিক উত্তর 56.25%। 56.25% এটা হয়ে যাবে লাভ, কারণ আমি প্রথমে বলে দিয়েছি যে লাভ তো অবশ্যই হবে। তো 56.25% ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 47 দাগের অঙ্কে। 25% ও 25% এবং 40% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত? তো সুন্দর অঙ্ক। এইসব অঙ্ক কিন্তু আমি বারবার বিভিন্ন যখন যে প্র্যাকটিস সেট করতে যাচ্ছি সেই প্র্যাকটিস সেটে কিন্তু এইসব অঙ্কগুলো বারবার চলে আসছে, আর এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে 25% ছাড় হয়েছে আর এখানে 40% ছাড়, তা ছাড়ের সমতুল্য কত? তো আপনি এই অঙ্কটা এরকমভাবে করতে পারেন। প্রথমে 25, তারপরে যোগ 40, তারপরে বিয়োগ, এখানে 25 গুণ 40 বাই 100। এখন এখান থেকে আপনি সহজে এটা সমাধান করতে পারেন। 40 আর 25 কত হয়? 65 বিয়োগ এখানে 25 আর 100 কাটি, এখানে 4 25 100 করতে পারি, এখানে 4 10 40 করতে পারি,
তো 10, তো 65 থেকে 10 বাদ দিলে হয়ে যাবে 55। তো এখানে কিন্তু 55% ছাড়, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 55% কিন্তু ছাড় হবে। আপনারা আবার বলতে পারেন যে স্যার এখানে কিন্তু মাইনাস নেই, তাহলে ছাড়টা হলো কী করে? সেই জন্য অঙ্কটা আবার ঘুরিয়ে আপনাদের আবার করে দিচ্ছি। দেখুন, যেহেতু এখানে বলছে প্রথমে 25 ছাড়, তাহলে -25, তারপরে 40 ছাড়, তার -40, তারপরে প্লাস 25 গুণ 40/100। এটাকে আপনি ক্যালকুলেশন করবেন, দেখবেন মাইনাস উত্তর হয়ে যাবে। সেই ক্ষেত্রে -55 হবে, তাহলে 55% ছাড়। আপনি যেটাই ক্যালকুলেশন করবেন, তবে আমি এইভাবে ক্যালকুলেশন করি, এখানেই পরিষ্কার হয়ে যায়। তো এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে, 48 দাগের প্রশ্ন। তো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আপনারা করবেন। এই অঙ্ক সরলতম মান নির্ণয় করতে বলেছে। তো সরলতম মান নির্ণয় করতে গেলে আপনাকে আগে ভাগটা করতে হবে, তারপর বিয়োগটা করতে হবে। তো আমরা 49 দাগের অঙ্ক দেখব। বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হলো। তো এখানে আপনার সঠিক উত্তর কী হবে? তো এরকম অঙ্ক থাকলে আপনি এরকমভাবে সমাধান করবেন, 25/125 × 100। এখান থেকে আপনার সহজেই সমাধান হয়ে যাবে। এখানে 5 25 125, আর 5 এই 100 কাটলে যাবে 20। তো এখানে 20% ক্ষতি। তো এখানে বলছে না এই ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি, তা ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 50 দাগের প্রশ্ন আছে, তিনজনের বয়সের অনুপাত 7:5:4। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। দ্বিতীয় ব্যক্তির বয়স কত? তো আমরা কীভাবে এটা সহজে সমাধান করব? প্রথম জন আর তৃতীয় জনের বয়সের সমষ্টি কত বলেছে? এখানে উত্তর চাইছে দ্বিতীয় ব্যক্তির বয়স কত। তো দ্বিতীয় ব্যক্তি মানে এখানে এই 5 যার ক্যালকুলেশন হচ্ছে সেটা কিন্তু দ্বিতীয় ব্যক্তি। তো এখানে আপনার দেখতে হবে এই যে অপশানগুলো আছে তার মধ্যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি আছে। তো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা 30 আছে, 25 আছে, আর 20 আছে। তিনটিই কিন্তু 5 দ্বারা বিভাজ্য, তাই বলে তিনটি তো উত্তর হতে পারে না, উত্তর হবে একটা। তো তার আগে আমরা এর দাগটা হবে না এটা আমরা বুঝতে পারলাম। এবারে এই তিনটির মধ্যে কোনটি হবে? তো আমি ঠিক আছে এটা ধরেই করি। তো 5 দিয়ে যদি আমি কাটি তাহলে 30কে 5 দিয়ে কাটলে হয় 6। সেই ক্ষেত্রে প্রথম জনের বয়স কত হবে? 6 7 42। দ্বিতীয় জনের বয়স কত হবে? এখানে এই যে আমি দ্বিতীয় ব্যক্তির বয়স 30 বছর ধরেছি, তো দ্বিতীয় ব্যক্তির বয়স 30। আর এখানে বলেছে তৃতীয় জনের বয়স কত? তৃতীয় জনের বয়স হবে, যেহেতু এখানে 6 দ্বারা বিভাজ্য হয়েছে, মানে 30কে 5 দিয়ে কাটলে 6 হচ্ছে, তা 4 4 24। তা 42 আর 24 কত হচ্ছে? 42 আর 24 তো যোগ করলে কত হচ্ছে? 4 আর 2 6, আর 4 আর 2 6, তো কত হচ্ছে? 66। এখন এখানে বলেছে দেখুন, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি 66 হলো, দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বেশি। তো দেখুন দ্বিতীয় জনের বয়স কিন্তু 30, তা 30 দিনও 60, দ্বিগুণ বেশি মানে দ্বিগুণের সঙ্গে কত বলেছে? দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি, তার দ্বিগুণ তো হবে, তা 30 দিনও 60, তার সঙ্গে 5 বছর যোগ করতে হবে, তাহলে 65 হবে। 66 হচ্ছে না, তাই আমরা 30টা নেব না। আমরা কী নেব? আমরা এবার দেখব 25টা হয় কি না। তো 25কে আপনি 5 দিয়ে কাটুন, তাহলে 5 5 25 হবে। তাহলে প্রথম জনের বয়স হচ্ছে কত? প্রথম জনের বয়স হচ্ছে 5 7 35, দ্বিতীয় জনের বয়স হচ্ছে 25। তো আমি এখানে দ্বিতীয় জনের বয়সটা 25 লিখে রাখলাম। তৃতীয় জনের বয়স কত হচ্ছে? 4 5 20। তো দেখুন এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু 55। এখন 25-এর সঙ্গে আপনি 2 গুণ করুন, তো 25 দিনও 50। এই বলেছে দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ 2 গুণ করলাম 50 হলো, দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি, তো এখানে 5 যোগ করুন, তাহলে 55 হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারছেন এটা সঠিক হয়ে গেল, সমান হয়ে গেল, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনি এক্স ধরে করতে চান সেটাও কিন্তু সম্ভব। সেটা কীভাবে সম্ভব? এটাকে 7x ধরবেন, এটাকে 5x ধরবেন, এটাকে 4x ধরবেন, তাহলে 7x প্লাস 4x এটা ইকুয়াল কী হবে? এই যে 5x গুণ 2 যোগ 5, এই 5 বছর বেশি, তাহলে এটাকে ক্যালকুলেশন করবেন, দেখবেন আপনার উত্তর এই যে 25 বছর হয়ে যাবে। এখান থেকে উত্তর বেরোবে আপনার এক্সের মান বেরোবে কিন্তু 5, সেই 5টা এই 5-এর সাথে গুণ করবেন, তাহলে দেখবেন আপনার 25 বছর হয়ে যাবে উত্তর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, এই অঙ্কটা আমি করে দিচ্ছি। তো এখানে হয়ে যাবে 11x, আর এখানে সমান সমান হয়ে যাবে 10x, আর এখানে প্লাস 5। 10xটা এই সাইডে আসলে মাইনাস হয়, তো x সমান সমান 10xটা, তো 10xটা এই সাইডে আসলে মাইনাস 10x হয়ে যায়, তাই 11x আর মাইনাস 10x বিয়োগ করলে থাকে একটা x, তো এটা সমান সমান 5। x সমান সমান যেহেতু 5, তাহলে দ্বিতীয় জনের বয়স হবে 5 5 25। এই x এর মান 5 হলে তো 5-এর সঙ্গে 5 গুণ করলে 25 হয়।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজেই সব সমাধান করা যাবে। 31 দাগের প্রশ্ন আছে, দুটি সংখ্যার গসাগু 12, তাদের অনুপাত 3:5 হলে সংখ্যা দুটির গুণফল কত? তো সংখ্যা দুটির গুণফল বার করবেন আপনি কীভাবে? দেখুন, এখানে যেহেতু বলেছে, এখানে দুটি সংখ্যার অনুপাত বলেছে কিন্তু 3:5 দুটি সংখ্যা অনুপাত। তো একটা এরকম থাকলে 3 আর 5, দেখুন এর মধ্যে কিছু কাটাকুটি যাচ্ছে না, এটাও বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, কোনো কাটাকুটি যাচ্ছে না। তাই আপনারা কী করবেন জানেন, আপনারা এইখানে সংখ্যা দুটো বার করবেন এইভাবেতে, এই 12 সঙ্গে 3 গুণ করে দেবেন, তাহলে 3 গুণ 12, তাহলে হয়ে যাচ্ছে কত? 36। আর এই 5-এর সাথে গুণ করে দেবেন 12, তাহলে কত হয়? 5 12 60। এবার এই 60 আর 36 আপনারা কী করবেন? গুণ করবেন। গুণ করলে কত হয়? 6 6 36, 6 হাতে 3, 3 6 18 আর 3 21, হয়ে যাচ্ছে 2160। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 2160। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সংখ্যা দুটো কীভাবে বার করতে হয়। যখন এখানে এই দুটো সংখ্যা না ভাঙানো যায়, অর্থাৎ বিজোড় সংখ্যা থাকে, তখন আপনারা কী করতে হবে? এই যে গসাগু আছে 12, তার সঙ্গে 3 গুণ মানে সংখ্যা দুটো গুণ করতে হবে। এই 3 12 36, এটা গুণ করলাম, 5 12 60 গুণ করলাম, গুণ করে এবারে এই যেহেতু এই সংখ্যা দুটো বেরিয়ে গেল, কিন্তু একটা 36 একটা 60, সংখ্যা দুটো বেরিয়ে গেল, এর সংখ্যা দুটোর গুণফল, তাই এই গুণফল গুণ করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 52 অঙ্ক দেখব, কোনো সংখ্যার 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25% মান কত হবে? তো এটাকে আপনি সহজেই সমাধান করতে পারবেন। তো এক চান্সে আপনি, এটা বলেছে কোনো সংখ্যার 2/3 অংশের মান 36, তার মানে কি সংখ্যাটি কত হবে? তার মানে সংখ্যাটি হবে কিন্তু এই যে 36টা আপনি এটা উল্টে গুণ করবেন, অর্থাৎ আপনার তখন হয়ে যাবে কিন্তু 3টা উপরে যাবে আর 2টা নিচে যাবে। তো উল্টে গুণ করলেই এটা আপনার, গুণ করে কাটাকুটি করলে এটা সংখ্যা বেরিয়ে গেল। এই হচ্ছে 54, সংখ্যাটি হচ্ছে 54। তো এইখানে 54 25%, তো এখানে 54 25% মানে 25/100। এখন এটাকে যদি আমি এই 4 দিয়ে ভাগ করি, 4 25 100, 2 দিয়ে যদি কাটাকুটি করি তো 2 দিন 4 আর 54 হচ্ছে 27 দিন 54। তো যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যায় 13.5। তো এর দাগ হবে সঠিক উত্তর। 52 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। এরকম অঙ্ক কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 53 প্রশ্ন আছে, 8 সেমি 6 × 6 সেমি × 2 সেমি মাপের আয়তকার বাক্সের সবথেকে লম্বা যে পেন্সিল রাখা হবে তার দৈর্ঘ্য কত? তো এখানে হবে কর্ণের দৈর্ঘ্য সূত্র। তো আমরা এখানে সূত্রটা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব দেখুন, কর্ণের সূত্র। তো এখানে সবচেয়ে লম্বা যেটা রাখা যাবে সেটা হচ্ছে এই যে এখানে কত আছে, প্রথমটাই আছে কিন্তু 8, তো 8-এর স্কোয়ার, তারপরে যোগ কত 6-এর স্কোয়ার যোগ 2-এর স্কোয়ার, 8 8 64 যোগ 36 যোগ 4, 40 আর 60 104 হয়, √104। তো এটা হয়ে যাবে কত? তো এটাকে আমরা কীভাবে ক্যালকুলেশন করব? তো এটা সমান সমান 52 দিনে 104 মানে 2, তারপরে 26 দিনও 52, তারপরে 2, 13 দিনও 26 তার মানে 13। তো এটা যদি আমরা ভাঙাই তাহলে এরকম হবে। তো দুটো 2 মিলে একটা 2 বাইরে চলে আসে, এই দুটো 2 মিলে একটা 2 বাইরে চলে আসে, তা 8 জন্যেই বলে আমরা কী করব? এই রুটটা দেবো আর 13 দিনও 26 দিয়ে দেবো। তো 2√26, 2√26 সঠিক উত্তর, মানে এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 54-এর প্রশ্ন দেখব। 54-এর প্রশ্ন আছে, একটি সৈন্য শিবিরে 4000 জন সৈন্যের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন সৈন্য অন্যত্রে চলে গেলেন, অবশিষ্ট খাবারের বাকি সৈন্যদের কতদিন চলবে? তো এটা আপনি সহজে কীভাবে সমাধান করবেন দেখুন, খুব সুন্দরভাবে আপনি সহজে সমাধান করতে পারবেন। আমরা এবার দেখব, এখানে 4000 জনের 190 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 30 দিন পরে 800 জন চলে গেল। তা 800 জন চলে গেলে এখানে 4000 থেকে 800 চলে গেলে কত থাকে? 4000 থেকে 800 চলে গেলে থাকে কিন্তু 3200, 3200। আর দিন থাকে কত? 190 থেকে বিয়োগ করতে হবে 30 দিন, তাহলে থাকে 160 দিন। তো এবার আপনি কি করবেন? এবার এই দেখুন, এই যে 4000 জন লোক, এই 4000 জন লোকের কিন্তু এই খাদ্যটা চলতো 190 দিন। এই যে 4000 জন লোকের কিন্তু 190 দিন চলতো, তার মধ্যে 30 দিন যেহেতু চলে গেছে, তাহলে 4000 জনেরই কিন্তু 160 দিন চলতো। তাহলে 4000 জনের চলতো কত দিন? 160 দিন। তাই কী হবে আপনার, একজনের কতদিন চলবে? তা 4000 গুণ 160 দিন বাই কতজন লোক রয়েছে, মানে কতজন লোক থেকে গেছে? 3200 লোক। তাই আপনার এখানে 3200 নিচে চলে আসবে। এই দুটো শূন্য কাটবো,
আর এখানে আমরা কি করব, এই যে এটাকে আমরা 4 10 40 করব, 4 8 32 করব, আর 8 দিনে 16 করব 20, তো 20 10 কে 200 করব। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 200, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 55 দাগের অঙ্ক দেখব, বার্ষিক 6% সুদে 4000 টাকার 5 বছরের সুদ কত? তো কিছু না, এই যে 6কে আপনি 5 দিয়ে গুণ করে দিন, 5 ছক 30। একে এবার আপনি কি করবেন, 5 ছক 30 হলে আপনার এটা 30%, 30% মানে 30/100। এখন যেহেতু বলেছে মানে সুদ কত, এই 400 টাকার সুদ কত, তো 400 টাকার সুদ আপনার বার করতে গেলে এই 400কে আপনাকে গুণ করতে হবে কত দিই, এই 30/100 দিই। সুদ বার করতে বলেছে তাই আমরা মানে সোজা করে গুণ করলাম। যদি আপনার মানে সুদ দেওয়া থাকতো, আসল বার করতে হতো, তাহলে এটা গুণ করতে হতো উল্টে। তো এই শূন্য আর এই শূন্য কাটলাম, এই শূন্য আর এই শূন্য কাটলাম, তো 30 আর 4 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 120। তো দিকদাগ হবে সঠিক উত্তর, 120 টাকা হবে সুদ। আমরা চলে যাবো 56-এর এই প্রশ্নে। এ ও বি একটি কাজ যথাক্রমে 16 দিনে আর 12 দিনে করতে পারে। 4 দিন একা কাজ করার পর এ চলে গেল, বি একা বাকি কাজ শেষ করবে কত দিনে? তো আমরা এটা পড়লাম অঙ্কটা, তো তার আগে আমি এই জায়গাটা একটু অঙ্ক করবো, তো অঙ্কটা এখানে মুছে নিই। এখন এখানে দেখুন, মনে করুন সমস্ত কাজ সমান এক অংশ। এ করছে 16 দিনে এক অংশ কাজ, বি 12 দিনে করছে এক অংশ কাজ। কিন্তু সমস্যা হলো 4 দিন একা কাজ করার পর এ চলে গেল। তো 4 দিনে এ কতটা করলো? তো 16 দিনে যদি এ এক অংশ কাজ করে, তাহলে 16 দিনে করবে এক অংশ, তাহলে একদিনে করবে 1/16 অংশ, 4 দিনে করবে কত? তো 4/16 অংশ। 4/16 অংশ এক অংশ কাজের থেকে 4/16 অংশ হয়ে গেল। বাকি যে কাজটা থাকবে সেই কাজটা এসে বি একা করতে লাগলো, বি সেই কাজটা একা একাই করবে। তো সেখানে বির কতদিন লাগবে? তো আপনি মনে করুন বির সেই কাজটা করতে x দিন লাগবে। এখন বি 12 দিনে করছে কত? বি 12 দিনে করছে এক অংশ কাজ, কারণ এখানে বলেছে বি একা ওই কাজটি শেষ করে 12 দিনে, তাহলে বি এক অংশ কাজ করবে 12 দিনে। 12 দিনে করে এক অংশ কাজ, একদিনে করবে কত অংশ কাজ? 1/12 অংশ। এক্স দিনে করবে কতটা? তো x/12 অংশ। তো এই x/12 অংশ আর 4/16 অংশ, এটা করছে এ আর এটা করছে বি, তো মোট কাজ তো এক অংশ, সেই কাজটা দুজনে মিলে এই করেছে, তাই যোগ এইটা সমান সমান এক অংশ। আমরা যোগ করে পাচ্ছি এই কাজ, আর আমরা ধরেছি এক অংশ, সেটা এই কাজ, তাহলে মাসকাটা সমান সমান। এখন এই দুটো আমরা ক্যালকুলেশন করব। তো আমরা এখানে যদি 4 4 16 করি তাহলে 1/4 হয়, তো 1/4 আর x/12, তো এখানে হয়ে যাবে কিন্তু 12 লসাগু। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 3 4 12, 3 1 3 হয়ে যায়, প্লাস 12 1 12, x 1 x হয়ে যায়, 1 হয়ে যায়। তো এখানে x সমান সমান কী হয়? 12 1 12, আর এই প্লাস 3টে ওই সাইডে গেলে -3, তাহলে x সমান সমান হয়ে যাবে কিন্তু 9। তাহলে ওই বি বলেছে বি বাকি কাজটি কত দিনে শেষ করবে? বি বাকি কাজটি 9 দিনে শেষ করবে। তো এখান দেখুন এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 57 দাগের অঙ্ক দেখব। 57-এর প্রশ্ন আছে, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। যদি এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে, তবে তারা পৃথকভাবে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে? পৃথকভাবে, কিন্তু এখানে ভালো করে প্রশ্নটা বুঝবেন, উত্তর চাই যে পৃথকভাবে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে। তো এরকম অঙ্ক থাকলে আপনি সহজেই সমাধান করতে পারবেন। তো আমরা সবার প্রথমে দেখব এ নলের পূর্ণ করতে সময় লাগবে, এ নলের পূর্ণ করতে সময় লাগবে সমান সমান এ ও বি কিন্তু একত্রে খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে, তাহলে এখানে আমরা 30টা দেব গুণ। এর বলেছি এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তার মানে 4-এর 3 হবে, 4-এর 3, এই 30 মিনিটের মধ্যে 4-এর 3 অংশ সময় কিন্তু এ নল নেবে, তাহলে এই 3 10 30, তো এখানে 4 10 40, 40 মিনিট, কিন্তু 40 মিনিটে কিন্তু এ নল ওই খালি চৌবাচ্চা পূর্ণ করবে 40 মিনিটে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বি নলের কত সময় লাগবে? তো বি নলের পূর্ণ করতে সময় লাগবে সমান সমান, এখানে যেহেতু বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তার মানে 40 গুণ 3, বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তার মানে এ নল যে সময়টা লাগবে তার 3 গুণ বেশি সময় লাগবে কিন্তু বি নলের, তাই এটা সমান 120 মিনিট হচ্ছে। 40 গুণ 3 সমান সমান 120 মিনিট। তো এর সঠিক উত্তর হবে 120 মিনিট সমান সমান 2 ঘন্টা। তো 120 মিনিট বা 2 ঘন্টা
বিনলের সময় লাগবে ওই চৌবাচ্চাটি পূর্ণ করতে। এখন এখানে প্রশ্ন বলেছে দেখুন, তারা পৃথকভাবে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে। যেহেতু বলেছে পৃথকভাবে, এখানে উত্তর দেওয়া রয়েছে মিনিটে, কিন্তু উত্তর দেওয়া নেই, মিনিটে উত্তর দেওয়া নেই। যদি 40 মিনিট এখানে থাকতো তখন 2 ঘন্টা থাকতো না। তো যেহেতু এখানে একটা 2 ঘন্টা আছে, তো এর সঠিক উত্তর হবে 2 ঘন্টা। তো এখানে বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 58-এর এই প্রশ্নে। প্রশ্ন আছে 40 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে 10 কিমি গতিবেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে এক ব্যক্তির 6 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় ব্যক্তির গতিবেগ কত ছিল? তো ঘন্টায় কত বেগে গেছে? 10 কিমি বেগে গেছে। তো 10 কিমি বেগে 40 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গেছে। তো 10 কিমি বেগে গেলে 40 কিলোমিটার যেতে কত সময় লাগে? তো 40/10 = 4 ঘন্টা। 4 ঘন্টা সময় লাগে, কিন্তু মোট যেতে আসতে সময় লেগেছে কত? 6 ঘন্টা। তো যাওয়ার সময় যদি 4 ঘন্টা সময় লাগে, তাহলে ফিরে আসতে 2 ঘন্টা সময় লেগেছে। তো যদি 2 ঘন্টা সময় লাগে, তাহলে 40 কিলোমিটার যেতে 2 ঘন্টা, 40 কিলোমিটার 2 ঘন্টায় ফিরে আসে। তার মানে কি? তাহলে 40/2 = 20। তো 20 কিমি বেগে 20 কিমি পার ঘন্টা বেগে কিন্তু ফিরে এসছে। বলছে না ফিরে আসার সময় ব্যক্তির গতিবেগ কত ছিল? তো 20 কিমি পার ঘন্টা। তার মানে এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 59 দাগের প্রশ্ন দেখব। 59 দাগের প্রশ্ন আছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি 180 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সময় অতিক্রম করবে? তা সবসময় মনে রাখবেন, সেতুকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, আর টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তো চলুন দেখি এই অঙ্কটা কীভাবে সহজে সমাধান করি। তার জন্য আমরা এই যে একটু মুছে নিই। অঙ্কটা এখানে সমাধান করে দিচ্ছি। তো এখানে সময় উত্তর চাইছে, তাই সময়টাকে আমরা টি ধরবো। তো আমরা এখানে S = D/T এই সূত্রে কিন্তু সমাধান করব। এস এর মান কত? এস এর মান এখানে বলেছে 10 সেকেন্ডে অতিক্রম করে কত? 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটা টেলিগ্রাফ পোস্টকে। তার মানে 10 সেকেন্ডে সে যায় 120 মিটার। তাহলে এখানে আমরা 10 সেকেন্ডে যদি 120 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে যাবে 120/10। তো আমরা এখানে সেটাই দেবো, 120/10 এস এর মান। তো আমরা এখানে সেকেন্ডে এটা গতিবেগ বার করে নিলাম, 120/10। ডির মান কত হবে? ডির মান হবে এখানে 180 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করবে। তাহলে 180 যোগ 120, কারণ আমরা বলেছি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করার অর্থ ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আর সেতুকে অতিক্রম করার অর্থ হচ্ছে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তো 180 আর 120 আমরা যদি যোগ করি, তাহলে হয়ে যাবে কত? 300। তো 300 হচ্ছে ডির মান। টির মান কত? টির মানটা আমরা বার করব। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে কী হবে? তো এই একটা শূন্য আর একটা শূন্য কেটে যায়। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে হবে 12 × 24 আর 6 দাও 30, 60 হয়, 5 × 12 = 60। তো টি = কত হলো? 25। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 25 সেকেন্ড। সিদ্ধাকের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর পরের অঙ্ক আমরা দেখব 60 দাগের অঙ্ক, কিন্তু এর পরে আছে কত? 9-এর পাতায়। তো 9-এর পাতার অঙ্কগুলো কিন্তু আজকের এই ক্লাসে দেখব না, আমরা পরের ক্লাসে আমরা এই অঙ্কগুলোর সমাধান করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, দেখা হবে অন্য ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।